একটা গোটা ফুটবল মৌসুম পার করে ফেলেছি আমরা। 5টা লিগের 5টাই শেষ। এই শেষ 5 মিশালিতে চলুন আমরা কথা বলি গোটা সিজন নিয়ে, যা আপনি দেখেছেন, যার সব কিছুই আপনি জানেন, তার সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য বিগ উইনার্স। 5 লিগের 5 উইনার কারা সেটা আপনি এতদিনে জেনে গেছেন। সবশেষ উইনার আমরা পেয়েছি নাপোলি, ইতালিয়ান সেরিয়ার একেবারে শেষ ম্যাচ ডেতে যেটা নির্ধারণ হয়েছে। তবে শুরুটা করা যাক সবার আগে যেটা নির্ধারণ হয়েছিল সেটা দিয়েই, অর্থাৎ লিভারপুলকে দিয়ে। লিভারপুল প্রিমিয়ার লিগ জিতলো এবং শিরোপাটা তারা তুলে ধরলো ঠিক আগের দিন যখন আমরা কথা বলছি সেই সময়। এবং ভার্জিল ফ্যান ডাইকের ওই উদযাপন ছাপিয়ে ওই জায়গায় আমরা অনেকগুলো ছোট ছোট গল্প দেখেছি। তার আগে আমাদের একটু পেছনে ফেরা দরকার এই লিভারপুলকে নিয়ে কথা বলতে গেলে। এই সিজনের প্রিমিয়ার লিগটা আসলে গেল কেমন অনেকেই হয়তো এক্সপেক্ট করার নাই, ইনফ্যাক্ট কেউই এক্সপেক্ট করার নাই যে লিভারপুল চ্যাম্পিয়ন হবে এবার প্রিমিয়ার লিগে। সেই প্রিমিয়ার লিগের 20তম শিরোপা বা লিগের 20তম শিরোপাটা লিভারপুল যখন জিতলো সেখানে একটা চমক থাকলো। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এবং লিভারপুলের এই পাওয়াটা আমাদেরকে বলছে লিভারপুল আগামী দিনে আর্নি স্লটের আন্ডারে হয়তো এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করবে। চ্যাম্পিয়ন্স লিগে তারা খুব আর্লি স্টেজেই বাদ পড়ে গেছে তাদের এই সিজনের পারফরমেন্সের ভিত্তিতে পিএসজির কাছে, যারা পটেনশিয়ালি পরে চ্যাম্পিয়নও হতে পারে। এখনও পর্যন্ত একটা ফাইনাল তো বাকি আছে। সেই হিসাব থেকে লিভারপুলের এখনও যা অবস্থা এবং দলবদলে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে সেগুলো আমাদেরকে বলছে যে এই আর্নে স্লটের লিভারপুল এসেছে ইংল্যান্ডের ফুটবলটাকে রাজ করতে। কিন্তু সেই রাজ করার পদ্ধতিটা কেমন হতে পারে? তারা শিক্ষা নিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে? না, বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে নিশ্চয়ই নয়। যে ম্যানচেস্টার ইউনাইটেড একটানা প্রিমিয়ার লিগ জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে এবং তারা নিজেদের টাইটেলটাকে নিয়ে গেছিল 20-এর ঘরে, সেই জায়গায় লিভারপুল যদি এখন এই 20 নম্বর ট্রফিটা তারপরে সেটা আরও বেশি ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে 21তম, যেটা তাদেরকে বানাবে প্রিমিয়ার লিগের অল টাইম সবচেয়ে সফল দল হিসেবে, সেই কাজটা তারা করতে পারে। ম্যান সিটি অবশ্য শক্তি নিয়ে ফিরতে পারে, এসব নিয়ে অনেক কথা বলা যেতে পারে। তবে তাদের এখানে যদি আপনি প্লেয়ার অফ দ্য সিজন বের করতে যান, মোহাম্মদ সালাহর নাম আপনি হয়তো নেবেন, ভার্জিল ফ্যান ডাইকের নাম নিতে পারেন, গ্রাভেনবার্গের নামটা সম্ভবত সেই জায়গায় অনেকটুকু আড়ালে থেকে যায়। এবং এই গ্রাভেনবার্গের কাজ করতে পারাটা এবং তার ওই জায়গায় নাম্বার 6 রোলে ওয়ার্কআউট করাটা লিভারপুলকে শেষ পর্যন্ত অনেকখানি সাহায্য করেছে। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন লিভারপুল। এর পরেরটা যদি আমরা সেখানে যাই, বার্সেলোনা, দুটো শিরোপা আপনি দেখতেই পাচ্ছেন। বার্সেলোনাও অনেকটা লিভারপুলের মতোই। হান্সি ফ্লিক যখন এই দলটার কোচ হিসেবে এলেন, অনেকেই হয়তো ধারণা করেন নাই যে এই বার্সেলোনা লা লিগা জিতবে, তাও আবার ওই রকম হুমকি ধামকি দিতে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। বার্সা যখন দুটো শিরোপা জিতে মৌসুমটা শেষ করলো, তখন বার্সেলোনাও এই স্বপ্ন দেখছে পরের মৌসুমে তারাও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, কারণ তাদের ওই তারুণ্য আছে দলের ভেতরে। কিন্তু কিছু জায়গায় বোধ হয় তাদের এখনও রিক্রুটের প্রয়োজন রয়েছে। সামনে 37 বছর বয়সী রবার্ট লেভানডস্কি, তার জায়গায় একটা রিপ্লেসমেন্টের কথা তারা হয়তো ভাবতে পারে, যদিও ফেরান তোরেস ভালো করেছেন। অনেকগুলো নাম আপনি নিতে পারেন। গোটা বার্সেলোনা দলটাই এইবারের নায়ক, সবাই নিজেদের সেরাটা দিয়েই বার্সেলোনাকে এই জায়গায় নিয়ে এসছেন এবং সবার চেয়ে বড় নায়ক সম্ভবত হান্সি ফ্লিক নিজেই। পরেরটায় আসেন, এটা নিয়ে আসলে কথা বলতেই চাই। নাপোলি যে কাজটা করেছে, আন্তোনিও কোন্তে যে কাজটা করেছেন, সেটা আসলে অবিশ্বাস্য ছিল। সম্ভবত লিভারপুল আর বার্সেলোনার সম্ভাবনা লোকে কিছু পার্সেন্ট দেখে থাকলেও এই নাপোলির সম্ভাবনা হয়তো তার চেয়েও কম দেখেছিলেন লোকে। কারণ আন্তোনিও কোন্তে যখন এই দলটায় এলেন তখন দলটার পজিশন ছিল আগের বারের সেরিয়াতে 10 নম্বরে। যদিও তার এই ধরনের রেকর্ড আছে যে আগের সিজনে একটা ধুঁকতে থাকা দলকে নিয়ে কাজ করা শুরু করার পরে ওই সিজনের লিগ জেতার, যেটা তিনি ইউভেন্টাসে করেছেন, যেটা তিনি চেলসিতে করেছেন, সেই একই কাজ তিনি করলেন নাপোলিতে গিয়ে। এখন তিনি ওখানে থাকবেন কিনা এই প্রশ্নের জবাব আমরা এখনই খুঁজতে যাচ্ছি না, কিন্তু এই দলে যাদেরকে আমরা ক্রেডিটটা দিতে চাই তার ভেতরে সবচেয়ে বড় ক্রেডিটটা আন্তোনিও কোন্তে পাচ্ছেন। এই ছাড়া হয়তো তাদের মালিক অরেলিও ডি লরেন্তেস, তিনিও বেশ খানিকটা এই ক্রেডিট নিতেই পারেন, কারণ তার সিদ্ধান্তগুলো দিন শেষে কাজেই দিচ্ছে। এই যে 2 বছরের ভেতরে বা 3 বছরের ভেতরে দুটো সেরিয়া টাইটেল ঘরে তুললো নাপোলি, যেটা মারাদোনার আমলেও সম্ভব হয় নাই 3 বছরের ভেতরে 2টা স্কুদেতো, সেই কাজটা করে নাপোলি এখন চাইবে সেই ধারাটা ধরে রাখতে, কিন্তু কাজটা তাদের জন্য কঠিন হবে।
তারা যাদেরকে টক্কর দিয়েছে সেই ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে এবং ইন্টারের শেষ দিকে গিয়ে নুয়ে পড়াটা নাপোলিকে আরেকটু সাহায্য করেছে এবারের স্কুদেত্তো জেতার ক্ষেত্রে। যা বলছিলাম এগুলো সব কিছুই আপনারা জানেন। এই ফার্স্ট পয়েন্টটা শেষ হলে হয়তো পরের পয়েন্টগুলোয় আপনারা নতুন কিছু পেতে পারেন, নতুন কিছু পাবেন না, আসলে সব কিছুই আপনি কম বেশি জানেন। টমাস মুলারের হাতে বুন্দেসলিগা শিরোপাটা, যে শিরোপাটা এক সময় ঘরবাড়ি বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ, তারা এবার জিতলো ভিনসেন্ট কম্পানির আন্ডারে। আগের সিজনে বায়ার লেভারকুজেনের ওই দাপটটা ভেঙে দিয়ে খুব জরুরি ছিল কোম্পানির এই শিরোপাটা জেতার। যদিও তারা ডিএফবি পোকাল জিততে পারে নাই, যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সামনের দিকে যেতে পারে নাই, কিন্তু এই বুন্দেসলিগা শিরোপাটা এমন একটা সময় জেতার পরে তারা এখন ভাবছে যে আবারও জার্মানিতে তারা তাদের ওই পুরনো দাপটটা বা রাজত্বটা ফিরে পেতে পারে। আর লিগ আ নিয়ে আপনি কি বলবেন? এই যে 5টা দল বা 4টা দল নিয়ে, আগে যে 4টা দল নিয়ে কথা হলো, তারা কেউই সিজনে একমাত্র বার্সেলোনা বাদ দিয়ে বাকি 3টা দল আর 2টো ট্রফি জেতে নাই, যেটা পিএসজি জিতেছে। তবে বার্সেলোনার চেয়েও যেখানে এক কাঠি বেশি এগিয়ে পিএসজি, তারা ট্রেবলটা পূরণ করতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা তো তাদের জন্য তোলাই রয়েছে। তারা লিগ আ জেতার পরে লিগ কাপটাও জিতেছে। তাদের লিগ আ জেতা নিয়ে বোধহয় খুব বেশি আলোড়ন তোলার মতো কোনো ঘটনা ঘটে নাই। এরা যে লিগ জিততে যাচ্ছে এটা মোটামুটি সবাই কম বেশি জানতেন। নভেম্বর মাসের পর থেকেই একটানা দুর্দান্ত ফর্মে তারা সবার উপরে নিজেদেরকে রেখেছিল, যে জায়গায় একটু আক্ষেপ থাকতে পারে একটা সিজন গোটাটা অপরাজিত থেকে শেষ করার একটা সুযোগ এনরিকের দলের সামনে হয়তো ছিল, যেটা তারা হাতছাড়া করেছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে অবশ্য তাদের মনে কোনো রকম কোনো আক্ষেপ থাকবে না, এটুকু সবাই নিশ্চিত। যাই হোক, পয়েন্ট নাম্বার 2তে আমরা চলে যাই। বিগ উইনার্সদের কথা তো হলো, বিগ লুজার্সদের কথা আমাদের একটু বলা দরকার। বিগ লুজার্সদের এই লিস্টে আমি সবার আগে রেখেছি রিয়াল মাদ্রিদকে। কেন? এখন এইটা একটু বোঝা দরকার। দেখেন, যখন কিলিয়ান এমবাপেকে এই দলে ভেড়ালো সিজনের শুরুতেই, একেবারে যখন চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতলো, এর পরের অ্যানাউন্সমেন্টটাই যে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, এবং তাদের মিডফিল্ডটাও তুলনামূলকভাবে তারুণ্য নির্ভরই মনে হচ্ছিল তখনও। এই দলটাকে ঘিরে অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন সবাই। আর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিকেও রেখে দেওয়া হয়েছিল এটা ভেবে যে এই তারুণ্য নির্ভর দলটাকে তিনি হয়তো সামনের দিনে স্পেনে একচেটিয়া রাজত্ব করার দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেই রিয়াল মাদ্রিদ সিজন শেষ করলো খালি হাতে, কোনো রকম কোনো শিরোপা না জিতে। চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে তাদের গোটা মৌসুমটা গেছে, যার ভেতরে তাদের পাওনা ওই একটাই, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে, যার শুরুটা একটু ধিমে তালে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন। এবং রিয়াল মাদ্রিদের এই সিজনের পারফরমেন্সে সবচেয়ে হাইলাইটের নামটা কিলিয়ান এমবাপেই। এখন জাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ নতুন করে গুছিয়ে উঠবে, নতুন কিছু প্লেয়ার তারা সাইন করাচ্ছে, এই সব কিছু ঠিক আছে, কিন্তু এই সিজনটা থেকে তারা আসলে ওই শিক্ষাটাই নিতে চাইবে যে নাম করা প্লেয়ার দলে ভেড়ালেও সেটা আপনার সাফল্যের নিশ্চয়তা দেয় না। এক সিজন আগে যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিতে শেষ করেছিল, ডাবলস পূরণ করেছিল, সেই দলটা সিজন শেষ করেছে খালি হাতে, যেটা এই ফুটবলারদের উপরে, স্পেশালি যে ভিনিসিয়াস বা এমবাপে, বেলিংহ্যাম, তাদের উপরে নেক্সট সিজনের চাপটা প্রয়োগ করে রাখবে একেবারে শুরু থেকেই, যে তোমার এবার কিছু না কিছু একটা জিততেই হবে। এরপরে এই লিস্টে মানে পেপ গার্দিওলার নামটাই আসলে আসে। ম্যানচেস্টার সিটির যে পতনটা এবার আমরা দেখলাম, সেটা অনেকেই আঁচ করতে পারেন নাই। ইনফ্যাক্ট অক্টোবর মাস পর্যন্ত ম্যান সিটি খুব ভালো মতোই যাচ্ছিল, প্রিমিয়ার লিগে তারা ভালো করছিল, কিন্তু তারও আগেই রদ্রির যে ইনজুরিটা, সেটার প্রভাব যে এতখানি প্রকট আকারে দেখা যাবে সেটা হয়তো অনেকেই অনুমান করতে পারেন নাই। ইনফ্যাক্ট গার্দিওলা যখন নতুন কন্ট্রাক্টে সাইন করলেন, এরপর থেকে ম্যান সিটির ভরাডুবি আরও বেশি বেড়ে গেল। ইনফ্যাক্ট ভরাডুবি তখন থেকে শুরু হলো। গার্দিওলাকে আমরা বেশ কবার এই সিজনে মেজাজ হারাতে দেখেছি। গার্দিওলাকে এই সিজনে আমরা যেভাবে দেখেছি, এইরকম হতাশার পেপ গার্দিওলাকে আগে কখনো দেখা যায় নাই। ব্যক্তিগত জীবনে ঢুকেছেন, নিজের কৌশল নিয়ে ঢুকেছেন, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যাদেরকে সাইন করিয়েছেন তাদেরকে নিয়েও তিনি কিছুটা সংকটে শেষ দিকে গিয়ে পড়েছিলেন। ইনফ্যাক্ট যখন সিজন শেষ হচ্ছে তখন তিনি বলছেন তিনি বড় একটা স্কোয়াড চানও না। তাহলে জানুয়ারিতে তিনি কেন আসলে প্লেয়ারদেরকে সাইন করিয়েছিলেন, সেই প্রশ্নের জবাব পাওয়া যায় নাই। ম্যান সিটির টার্গেট থাকবে এই লুজার্স তকমা থেকে বেরিয়ে পরের সিজনে আরও একবার নিজেদের চেনা রূপে ফেরা, যেটা খুব একটা সহজ হবে না বলে মনে হচ্ছে, কারণ গার্দিওলার কোনো কৌশলই এই সিজনে শেষ পর্যন্ত কোনো রকম
কোনো কাজে দেয় নাই। যে একটা শিরোপা জেতার সম্ভাবনা ছিল শেষ দিক পর্যন্ত, সেটা হচ্ছে এফএ কাপ, সেটাও তারা ক্রিস্টাল প্যালেসের কাছে এফএ কাপের ফাইনালে হেরেছিল ওয়েম্বলিতে। এরপরে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটুকু তারা সিকিউর করে একেবারে সর্বহারা হয় নাই, সর্বশান্তও হয় নাই, কিন্তু একটানা সাফল্যে মোড়ানো কয়েকটা মৌসুমের পরে সম্ভবত গার্দিওলারও রিয়েলিটি চেকের জন্য এরকম একটা মৌসুম দরকার ছিল, কিন্তু সেটা কোনোভাবেই তাদেরকে বিগ লুজার্সের ওই লিস্টটা থেকে বাদ দিচ্ছে না। পরের নামটা এসি মিলানের, যে এসি মিলান দুবার কোচ বদল করেছে এই সিজনে। যে এসি মিলান সিজনের শুরুটা করেছিল নতুন এক স্বপ্ন নিয়ে, সেই এসি মিলান সেরিয়াতে এমন পজিশনে শেষ করেছে যে তারা এর পরের বার ইউরোপিয়ান কোনো কম্পিটিশনে খেলতে পারছে না। দলটার মালিকানা নিয়ে এখন সমর্থকেরা প্রশ্ন তুলছেন, সমর্থকেরা ওখানে আন্দোলনও করছেন যদি মালিকানাটা পরিবর্তন করা যায়। এসি মিলানের জন্য এই সিজনটা দুঃস্বপ্নের মতো গেছে, যদিও শেষ ম্যাচ সেরিয়াতে তারা জিতেছে, কিন্তু তাতে কোনো লাভ তাদের হয় নাই। 8 নম্বর থেকে তাদেরকে শেষ করতে হয়েছে এই সেরিয়া মৌসুমটা। এখানে ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্যই থাকবে। এরিক টেন হ্যাগ চলে গেলেন, এরপরে রুবেন অ্যামোরিম এলেন। রুবেন অ্যামোরিমের শুরুটা ভালোই হলো, কিন্তু শেষটা হলো জঘন্য দুঃস্বপ্নের মতো। 74 সালের পর সবচেয়ে বাজে মৌসুম পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, এবং এই যে 74 সালের কথা আমরা বলছি, সেই সময় এই দলটা রেলিগেটেড হয়ে গিয়েছিল। তাদের ইতিহাসেরই অন্যতম বাজে মৌসুম, যদিও তারা কোনো এক উপায়ে 15 নম্বরে থেকে এবারের প্রিমিয়ার লিগটা শেষ করেছে। যে ইউরোপা লিগের ফাইনালটা জিতলে তারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারত, সেই সান্ত্বনাটাও জোটে নাই টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে। তারা যখন লুজার্সের ওই জায়গায় নাম লিখিয়েছে, টটেনহ্যাম তখন ওই এক ম্যাচ জিতেই নিজেদেরকে সাফল্যের শিখরে নিয়ে গেছে, এভাবে বলা চলে। ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় যাচ্ছে, কি হচ্ছে? যে 4টা নাম আমরা নিলাম তার ভেতরে সবচেয়ে বাজে অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট নাম্বার 3তে চলেন আমরা চলে যাই যে সিজন সবার। এই সিজনটায় এই ম্যানচেস্টার ইউনাইটেড বা এরকম কয়েকটা ক্লাবের কথা বাদ দিলে সবার জন্যই কিছু না কিছু বয়ে নিয়ে এসেছিল। সেগুলো কি কি? একটা একটা করে যাদের যাদের শিরোপা ছিল না তারা সবাই শিরোপা জিতেছে। নিউক্যাসল ইউনাইটেড 70 বছরের একটা ব্যবধানের পরে তারা লিগ কাপের শিরোপা জিতলো, এবং এরপরে আমরা বেশ কিছু আবেগ তাড়িত কথাবার্তা দেখলাম তাদের সমর্থকদের কাছ থেকে, যেটা আমাদেরকে জানান দিয়ে গেল যে ফুটবলের শিরোপা না জিতলেও অপেক্ষা করে থাকা যায়। যেদিন আপনার কপালে শিরোপাটা লেখা থাকে তখন এক অন্যরকম আনন্দে ভেসে যাওয়া যায়। ক্রিস্টাল প্যালেস তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে, ওই ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা। যদি আপনি এই দুই শিরোপার ওজন করতে চান তাহলে সেই ওজনে বোধহয় ক্রিস্টাল প্যালেসের শিরোপাটা আরেকটু ভারী হবে। তারাও ইউরোপে পরের সিজনে থাকছে। বোলোনিয়াও তাদের 51 বছরের একটা আক্ষেপ ঘুচিয়ে একটা শিরোপা জিতেছে, ইতালিয়ান কাপ, যেটাকে কোপা ইতালিয়া নামেই লোকে চেনেন। সেই শিরোপাটা তাদের জন্য বেশ মহিমান্বিত। ফাইনালে তারা হারালো এসি মিলানকে। মিলানের মৌসুমটা হয়তো আরেকটু ভালো যেতে পারতো, এই কোপা ইতালিয়া জিতলে তারা ইউরোপেও থাকতে পারতো। স্টুটগার্টের কথা বলা দরকার, যারা ইউরোপে জায়গা করে নিয়েছে এই ডিএভি পোকালের ম্যাচটা জিতে। হ্যাঁ, তারা একটা সেকেন্ড ডিভিশনের ক্লাবের সঙ্গে ফাইনালটা জিতেছে, যারা মূলত ছিল থার্ড ডিভিশনে, তারা এবারই প্রমোটেড হয়ে সেকেন্ড ডিভিশনে উঠেছে। কিন্তু স্টুটগার্টের জন্য এই সিজনটা সাফল্যে মোড়ানো, এবং এই যে আমরা কোচকে দেখতে পাচ্ছি হোয়েনেস, তার জন্য একটা বিরাট ব্যাপার এই শিরোপাটা জেতা। বহুদিনের আক্ষেপ ঘুচিয়ে তারা একটা শিরোপা জিতেছে। এই স্টুটগার্ট মাঝখানে রেলিগেটেড হয়ে গিয়েছিল, একটা সময় দলটা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে খেলতো। সেই দলটার আরও একবার ঘুরে দাঁড়ানোর শুরু সম্ভবত এই মৌসুম থেকে হলো, এই কোচের আন্ডারে থেকে। পয়েন্ট নাম্বার 4-এ চলেন আমরা চলে, ভালো কথা, টটেনহ্যাম হটস্পারকে কি আমরা ভুলে গেলাম? টটেনহ্যাম হটস্পার অবশ্যই এখানে থাকবে। টটেনহ্যাম হটস্পারের এই যে 17 বছরের আক্ষেপ, সেটা ঘুচলো ওই ইউরোপা লিগের ফাইনালটা জিতে। হিউং-মিন সন অথবা আঞ্জ পোস্তেকোগ্লু, তাদের সবার জন্যই একটা দারুণ মৌসুম গেছে ওই একটা টুর্নামেন্টে ভালো করেই। তারা লিগে শেষ করেছে 17 নম্বরে থেকে, 17 নম্বর। এরপরে 3টা দল রেলিগেটেড হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এটাতে কিছুই যায় আসে না, তারা পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, এবং এটাই আমাদের পয়েন্ট যে চ্যাম্পিয়ন্স লিগে কারা তারা পরের বার আপনার কাকে কাকে দেখবো। প্রিমিয়ার লিগ থেকে 6টা দল যাচ্ছে, কারণ একটা ইউরোপা লিগ থেকে গেছে। চেলসি এই ক্ষেত্রে খুব ভালো করেছে বলতে তারা অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের স্পটটা শেষ দিকে গিয়ে সিকিউর করতে পেরেছে। এবারের প্রিমিয়ার লিগটা নিয়ে যদি আমরা একটু র্যাপ আপ করতে চাই, এবারের প্রিমিয়ার লিগে সেই বোর্নমাউথ থেকে শুরু করে অ্যাস্টন ভিলা, ফুলহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, তারা সবাই ভালো করেছে, এবং তারা আমাদেরকে একটা ব্যাপার নতুন করে যেন জানান দিল যে প্রিমিয়ার লিগে
কোনো দুর্বল দল বলে কিছু নাই। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যামের হিসাবটা আলাদা, কিন্তু এই ছাড়া টপ 10-এ যারা ছিল তারা সবাই বড় দলগুলোর সঙ্গেও বড় বড় প্রতিরোধ গড়ে তুলেছে নিজেদের ম্যাচে। পরের বারে প্রিমিয়ার লিগ তাই আরও কঠিন হবে, এটা আপনি প্রত্যাশা করতে পারেন। এই অ্যাস্টন ভিলা নিজেদেরকে আনলাকি ভাবতে পারে, ইউনাইটেডের সঙ্গে ম্যাচটা জিতলে তারা চ্যাম্পিয়ন্স লিগে থাকতে পারতো, যেখানে ঢুকে গেছে নিউক্যাসলের মৌসুমটা দুর্দান্ত, চ্যাম্পিয়ন্স লিগ স্পট আছে, একই সঙ্গে একটা শিরোপাও আছে। এডি হাউ সেখানে একটা বড় ক্রেডিট পাবেন অ্যাস্টন ভিলাকে, তাই খেলতে হচ্ছে ইউরোপা লিগে। ক্রিস্টাল প্যালেস এফএ কাপ জেতার কারণে খেলছে ইউরোপা লিগে। আর এই জায়গায় কনফারেন্স লিগে নটিংহ্যাম ফরেস্টের জায়গাটুকু নিশ্চিত হয়ে গেছে। চেলসি যদি ওদিক দিয়ে কনফারেন্স লিগের ফাইনাল জেতে তাহলে এই হিসাব নিকাশে খানিকটা পরিবর্তন আসবে। রেলিগেটেড টিম লেস্টার সিটি, ইপসউইচ টাউন, সাউদাম্পটন, এই তিনটা দল প্রমোটেড হয়ে আগেরবার প্রিমিয়ার লিগে উঠেছিল, এই তিনটা দলই আবার রেলিগেটেড হয়ে গেছে। এটা প্রিমিয়ার লিগের জন্য খুব ভালো কোনো সংকেত নয়। দলগুলো এসে সাস্টেইন করতে পারে নাই তাদের প্রথম সিজনে। লা লিগা থেকেও 5টা দল পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ তো আছেই। অ্যাথলেটিক বিলবাও, নাম তাদের খুব বেশি নেওয়ার সুযোগ আমাদের হয় নাই, তারাও একটা দুর্দান্ত সিজন পার করছে। এবং ভিয়ারিয়াল, তারাও চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে, এটাও একটা বড় খবর। সেই পরে হচ্ছে ইউরোপা লিগ, সেখানে বেতিস, অ্যান্টনির বেতিস, তারা ইউরোপা লিগে খেলবে পরের বার। সেল্তা ভিগো, ইয়াগো আসপাসের সেল্তা ভিগো পরের বার খেলবে ইউরোপা লিগে। এইটাও আরেকটা বিগ নিউজ। কেন? কারণ আসপাস ধারাবাহিকভাবে সেল্তা ভিগোতে ভালো করে যাচ্ছেন। একটা সিজন বাদ দিলে প্রতি মৌসুমেই তিনি গেল 10 বছর প্রায় সময় টাইম ফ্রেম ধরে, আমি যদি ভুল না হয়ে থাকি, 10টা করে নিদেন পক্ষে গোল করেছেন এবং তিনি তার গোলের ডাবল ডিজিটে লা লিগায় ঢুকেছেন এই শেষ ম্যাচ জিতে। রায়ো ভায়াকানো 25 বছর পরে তারা ইউরোপে ফিরছে, এটা নিয়ে তাদেরও আসলে উদযাপনের শেষ নাই। আপনি ধরতে পারেন যে বাস প্যারেড করে শুধু চ্যাম্পিয়নরা। রায়ো ভায়াকানো ইউরোপা তো নয়, কনফারেন্স লিগে ফেরার পরে তারা বাস প্যারেড করেছে নিজেদের শহরে। তাদের শহর কোনটা? মাদ্রিদ। মাদ্রিদের বড় ক্লাব কারা? রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় বড় ক্লাব হচ্ছে এই রায়ো ভায়াকানো। তারা দাবি করে, অবশ্য দু একটা ক্লাব এই ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারে। রেলিগেটেড হয়ে গেছে লেগানেস, লাস পালমাস আর রিয়াল ভায়াদোলিদ। শেষ দিন পর্যন্ত রেলিগেশনের ব্যাটেলটা এরকম ছিল, হয় এসপানিওল অথবা লেগানেস, দু দলের একটা রেলিগেটেড হবে। শেষ পর্যন্ত সেই জায়গায় লেগানেস তারা পড়ে গেছে। সেরি আ 4টা দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, ইউভেন্টাস। ভাগ্যটা একটু সহায় থাকলে রোমা ওই জায়গায় ঢুকে যেতে পারত। রোমা এই সিজনে একটা দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে, তাদের ঠাঁই হয়েছে ইউরোপা লিগে। লাস্ট গেম উইকে অর্থাৎ শেষ ম্যাচ ডেতে রোমা ইউভেন্টাসের ম্যাচ যখন একসঙ্গে শুরু হলো, তখন কিছু কিছু সময়ে রোমা চ্যাম্পিয়ন্স লিগের স্পট পর্যন্ত পৌঁছে গিয়েছিল লাইভ পয়েন্ট টেবিলে, যদিও শেষ পর্যন্ত ইউভেন্টাস 3-2 গোলে ওই ম্যাচটা জিতে তাদের ঠাঁই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, যেটা তাদেরকে সাহায্য করবে পরের বার বড় কোনো কোচকে অ্যাট্রাক্ট করতে। তারা যে থিয়াগো মোত্তাকে এনেছিল সেই মোত্তা কাজ করেনি একদমই, তাকে স্যাক করতে হয়েছে। শোনা যাচ্ছে যে আরও একবার কোন থেকে তারা দলে ভেড়াতে পারে। রোমার কোচ হিসেবে কে থাকবেন এটা আমরা জানি না। ক্লদিও রানিয়ারের রিটায়ারমেন্ট এখন নিশ্চিত, তিনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন এই বয়সে। তার জায়গায় ফ্যাব্রিগাসের কথা শোনা যাচ্ছিল, ফ্যাব্রিগাস হয়তো কোমো থেকে ওখানে যেতে চাইবেন না। এবারের সেরিয়াতে যে কটার দলের নাম নেওয়া দরকার তার ভিতরে একটা ফ্যাব্রিগাস থাকবে। আর এই জায়গায় বোলোনিয়া থাকছে কারণ তারা কাপ টুর্নামেন্ট জিতেছে, আর ফিওরেন্তিনা জায়গা করে নিয়েছে। এমপোলি, ভেনেসিয়া, মনজা, এই 3টা দল রেলিগেটেড হয়ে গেছে সেরি আ থেকে। বুন্দেসলিগাতে বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আপনি জানেন বরুসিয়া ডর্টমুন্ড 2 মাস আগেও চ্যাম্পিয়ন্স লিগের ধারে কাছেও ছিল না। ইনফ্যাক্ট পয়েন্ট টেবিলের 10 নম্বর জায়গায়, 11 নম্বর জায়গায় ছিল, সেখান থেকে তার চ্যাম্পিয়ন্স লিগ স্পটে জায়গা করে নিয়েছে। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের জন্য ব্যাপারটা বেশ বড় সাকসেস হিসেবে দেখতে পারেন। ফ্রেইবুর্গ আর স্টুটগার্ট কাপ টুর্নামেন্ট জেতার কারণে ইউরোপা লিগে খেলছে। কনফারেন্স লিগে মাইন্সের জায়গাটা হচ্ছে হলস্টাইন কিয়েল এবং বোকুম, এই দুটো দল রেলিগেটেড হয়ে গেছে। আরও একটা দল রেলিগেটেড হবে, কিন্তু সেটার প্লে অফটা বাকি রয়েছে। অর্থাৎ এখান থেকেও 2+1 নিয়মটা থাকছে, ঠিক ফ্রেঞ্চ লিগ আয়ের মতো। ওখানেও 18টা দল। এখানে পিএসজি, মার্শেই, মোনাকো এবং নিস, প্রথম 3টা দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে চলে যাচ্ছে। আর ইউরোপা লিগে লিল আর লিও খেলছে। যেহেতু পিএসজি তাদের কাপ টুর্নামেন্টও জিতেছে, তাই তাদের পয়েন্ট টেবিলের ওই 7 নম্বরের জায়গায় থাকা স্ট্রাসবুর্গ তারা কনফারেন্স লিগে জায়গা করে নিয়েছে। আর এখানেও দুটো ক্লাব, মপেলিয়ের এবং সান এটিয়েন, তারা চলে যাচ্ছে রেলিগেশনে। আর আরও একটা দল তাদের ভিতরে যোগ হবে, সেখানেও একটা প্লে অফ বাকি রয়েছে, তাই তৃতীয় দলটার নাম পরিষ্কারভাবে জানানো গেল না। পয়েন্ট নাম্বার 5, একটা অধ্যায়ের শেষের শুরুটা, শেষেরই শেষ এটা।
প্রথম শেষটা কাকে দিয়ে করা যায়? প্রথমটাই লুকা মদ্রিচ। এই সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়া। তাকে আপনি এক বাক্যে অল্প কথায় কি করে ব্যাখ্যা করবেন? খুব সহজে ব্যাখ্যা করা যায়। 2018 সালে তিনি যখন ব্যালন ডিওর জিতলেন তখন আগে পরে সব মিলিয়ে ব্যালন ডিওরে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর দাপট, সেই দাপট ভাঙার জন্য একজন ফুটবলার ছিলেন, তার নাম লুকা মদ্রিচ। তিনি যখন সান্তিয়াগো বের্নাবিউকে বিদায় বললেন, তিনি ক্লাব বিশ্বকাপে খেলবেন, কিন্তু তিনি যখন বের্নাবিউকে বিদায় বললেন শেষবারের মতো, আমার ধারণা আপনি যদি বার্সেলোনা ফ্যানও হয়ে থাকেন আপনিও খানিকটা আবেগতাড়িত হয়েছেন। এবং রিয়াল মাদ্রিদের ওই বিখ্যাত দলটার সবশেষ পিস এভাবে চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ থেকে। একটা শিরোপা তিনি জিততে চাইবেন যদি ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদ ঘরে তুলতে পারে। ওই ব্যালন ডিওর বাদ দিলেও ব্যালন ডিওরের জেতার পরে তিনি একটার পর একটা যে দুর্দান্ত মৌসুম পার করে গেলেন। ইনফ্যাক্ট এই সিজনেও তিনি যখনই মাঠে নেমেছেন মিডফিল্ডে তিনি কন্ট্রোল করেছেন, শুরু থেকে খেললেও তিনি মিডফিল্ড কন্ট্রোল করেছেন। তার ওই আউটসাইড অফ দ্য বুট পাস 18 সালের পরে যেন নতুন এক উচ্চতায় গেছে। যে পাস সহসা দেওয়া যায় সেটাও তিনি ওভাবে দিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে। তার আরও কিছু ফিচার এর ভেতরে আপনি যোগ করতে পারেন। সেই যে টটেনহ্যাম হটস্পার থেকে তিনি এই ক্লাবটায় এলেন, তারও আগে যদি আপনি যান, যখন তিনি টটেনহ্যামে এসেছিলেন দুর্দান্ত একটা ইউরো শেষ করার পরে ক্রোয়েশিয়া থেকে, তখন তার এই আকার আকৃতি দেখে অনেকেই ভেবেছিলেন তিনি প্রিমিয়ার লিগে কাজ করবেন না। তারপরে তিনি সবাইকে ভুল প্রমাণ করলেন। এরপর তিনি যখন রিয়াল মাদ্রিদে গেলেন ফার্স্ট সিজনে, তাকেও সমালোচনা সইতে হয়েছিল যে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে যান না, কিন্তু তিনি সেখানেও লোকেদের ভুল প্রমাণ করেছেন। তিনি এই পুরোটা মৌসুমে, এই যে এত বছর 12 বছর ধরে যে রিয়াল মাদ্রিদে খেললেন, এই সময় তিনি ক্রোয়েশিয়াতেও নিয়মিত খেলেছেন। এরকম না যে অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই ধরনের প্লেয়ার একটু বয়স হলে ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে খুব বেশি ম্যাচ খেলতে চান না, কিন্তু তার ক্ষেত্রে ঘটনা আলাদা। তিনি নিয়মিত তার দলের হয়ে ম্যাচ খেলছেন এবং ক্রোয়েশিয়ার এই সময়টার ভেতরে আপনি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স দেখেন, আপনি ইউরোর পারফরমেন্স দেখেন, তার সব কিছুর সঙ্গে এই ভদ্রলোকের নামটা থাকবে এবং তিনি সবচেয়ে বেশি হাইলাইটেড হবেন। আপনি লুকা মদ্রিচের মাহাত্ম্য যতভাবে ব্যাখ্যা করতে চান ততভাবে ব্যাখ্যা করতে পারবেন এবং আপনি একটা নিন্দা করতে পারবেন না। এইটা হচ্ছে লুকা মদ্রিচের সবচেয়ে বড় কৃতিত্ব। ক্রুস, মদ্রিচ আর ওপাশে জাভি, ইনিয়েস্তা, এরা আমাদের সময়ের, আমাদের বয়সের ফুটবলের সবচেয়ে বড় অনুষঙ্গ হয়ে থাকবেন জিদানদের আমলের পর থেকে। লুকা মদ্রিচের জন্য শুভকামনা। তার নতুন ঠিকানা কোথায় হয় দেখা যাক। এটা দেখে বুঝতে পারছেন যে পেপ গুয়ার্দিওলা কাকে খুব আপন করে টেনে নিলেন। আরও একটা অধ্যায় শেষ হয়ে গেছে। কেভিন ডি ব্রুয়না তার বিদায় হয়ে গেছে ম্যানচেস্টার সিটি থেকে এবং এটাও আসলে একটা অধ্যায়ের শেষ। প্রিমিয়ার লিগে তো বটেই, ম্যান সিটির জন্য। ম্যান সিটি তো আর রিয়াল মাদ্রিদের মতো অত ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ক্লাব নয়, কিন্তু তাদের যখন নতুন দিনের ইতিহাস লেখা হবে, যে ইতিহাসে তাদের লেখা হবে, সেই ইতিহাসে কেভিন ডি ব্রুয়নাকে রাখতে হবে। ডেভিড সিলভা তাদের ওই ইতিহাসে আছেন, ভিনসেন্ট কোম্পানি সেই ইতিহাসে আছেন, কিন্তু কেভিন ডি ব্রুয়না ক্রিয়েটিভিটির দিক থেকে তাদের সবাইকেও বোধহয় ছাড়িয়ে যাবেন। এবং তিনি আসলে যেটা চেয়েছিলেন, ক্রিয়েটিভ ফুটবল খেলতে চেয়েছেন। তার নিজের ভাষায় বলছি, ক্রিয়েটিভ হতে চেয়ে ক্রিয়েটিভিটি দিয়ে শেষ করতে পারার ভাগ্য সবার কপালে লেখা থাকে না। কেভিন ডি ব্রুয়নার কপালে সেটা লেখা ছিল। একটু খারাপ লাগার ব্যাপার যে তারা আসলে মৌসুমটা শেষ করলেন দুজনই, লুকা মদ্রিচ, কেভিন ডি ব্রুয়না, কোনো রকম কোনো শিরোপা না জিতে। বায়ার্ন মিউনিখ, মিস্টার বায়ার্ন মিউনিখের শেষ হয়ে গেল। থমাস মুলার, তার অধ্যায়টাও শেষ। এরা সবাই আমাদের আমলের ফুটবলার। আপনার বয়স যদি আমার কাছাকাছি হয়ে থাকে, আমাদের আমলের আরও একটা অধ্যায় আসলে শেষ। মুলারকে নিয়ে আমরা 5 মিশালিতে প্রচুর কথা বলেছি, তাই এখানে আজকে খুব বেশি আর বললাম না। সেখান থেকে চলুন আমরা একটু চলে যাই, যিনি না গেলেও পারতেন কিন্তু কখনো কখনো আপনাকে চলে যেতে হয়, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। শেষ দিনে যখন লিভারপুলের শিরোপা উদযাপন হচ্ছিল, তার মধ্যমণি হয়েছিলেন তিনি। এর আগ পর্যন্ত খুব একটা আবেগে তাকে আমরা ভাসতে দেখিনি। সম্ভবত সমর্থকদের ভালোবাসা ফিরে পেয়ে তিনিও কাঁদলেন প্রিমিয়ার লিগের ট্রফিটা হাতে, এবং তার কান্না আমাদেরকে ওই একই কথা বলেছে যে সবসময় আসলে এক জায়গায় থাকা যায় না। গেল 7-8 বছরে লিভারপুলের যে পুনর্জন্ম, সেই পুনর্জন্মের অন্যতম সেরা পিস ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুল ছেড়ে পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে। সব ঠিকঠাক থাকলে এটাও আরেকটা অধ্যায়ের শেষ, এবং সেই শেষটায় আলেকজান্ডার আর্নল্ডের মতো তরুণ ফুটবলারের জায়গা আছে। এখনও তিনি তরুণ। এবার শেষের গল্পটা বলতেই হয়, কার্লো আনচেলত্তি, ডন কার্লো। তিনি এখন ব্রাজিলে, তিনি এখন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন। রিয়াল মাদ্রিদে তার যে অধ্যায়,
2 অধ্যায়, তাই না? 2014 আর এই দ্বিতীয় দফায় এসে যেটা, ওই সময় তিনি ছিলেন ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট কোচ। দ্বিতীয় দফায় তিনি যখন এসেছিলেন তখন তিনি এভারটন থেকে এলেন, তখন অনেকেই ধরেছিলেন তার কোচিং ক্যারিয়ার শেষ। এরপরে এসে তিনি লা লিগা তো জিতলেনই, তিনি 2টো চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদকে আরও বেশি উপহার দিয়ে গেলেন। এই কার্লো আনচেলত্তি এখন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে সফল কোচ। যতবার রিয়াল মাদ্রিদের নাম নেবেন ততবার আপনাকে এই কার্লো আনচেলত্তির নাম নিতে হবে। সম্ভবত কার্লো আনচেলত্তির ক্লাব কোচিং ক্যারিয়ারের শেষটা আমরা দেখলাম সান্তিয়াগো বার্নাবিউতে, কারণ এরপরে তো আর কিছু বাকি নাই। তিনি তো এখন ইন্টারন্যাশনাল ফুটবলে ঢুকে গেছেন, এরপরে হয়তো ক্লাবে তার কখনো কোচিং করানো হবে না। কি সমৃদ্ধ ক্যারিয়ার! আমরা অনেক বেশি পেপ গার্দিওলাদেরকে নিয়ে কথা বলি, কার্লো আনচেলত্তিকে গুরুই মানেন পেপ গার্দিওলা। গেল কয়েক সিজনে সবচেয়ে বেশি ভোগান্তির মুখোমুখি গার্দিওলা যার কাছে হয়েছেন তিনি এই ইতালিয়ান ভদ্রলোক, যাকে আপনি ব্যাখ্যা করার ভাষা আসলে আলাদা একটা এপিসোডই প্রয়োজন হবে। প্লেয়ারদের ভিড়ে এই কোচের কথাটাও আমাদেরকে বলতে হতোই। এই কোচদের পরে আমাদের কাছেও আসলে আর কিছু নাই, বিদায় দিয়েই বিদায়ের গল্পটা শেষ করতে হচ্ছে। এই গোটা সিজন গত অগাস্ট থেকে এই এখনও পর্যন্ত 2টো সোমবার বাদে প্রতি সোমবারে আমরা করতে পেরেছি এই পাঁচমিশালি, এবং আপনারাও ছিলেন আমার সঙ্গে এই সিজন শেষের পাঁচমিশালি। জানি না আপনাদের খুব বেশি ভালো লাগার কথা নয়, কারণ শেষের গল্পটা বলতে হচ্ছে। পাঁচমিশালির জায়গাতেই থাকছে, তবে আপনাদের সঙ্গে এই সোমবারের পাঁচমিশালি নিয়ে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আবারও অগাস্ট মাসে, যখন নতুন সিজন শুরু হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং একই সঙ্গে আমাকে নিশ্চয়ই জানাবেন, একই সঙ্গে গালমন্দ করতেও পারেন যে এইবারের পাঁচমিশালির কোনটা আপনার ভালো লেগেছে আর কোনটা মন্দ লাগলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.